রাজধানী বেইজিং এর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। নতুন একটা দিনের শুরু, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর মধ্যে আমরা আজকে সারাদিন ঘুরে বেড়াবো। আর আজকের ভিডিওতে আপনাদেরকে বেইজিং শহরটা ঘুরে দেখাবো। এইবার আমরা বেইজিং এ হচ্ছে এই হোটেলে স্টে করছি। এই হোটেলটা হচ্ছে মোটামুটি স্পেস থিমে সাজানো, মানে ঢুকলেই চেক ইন করলে আপনার মনে হবে মহাকাশে চলে আসছেন। আসলে কিন্তু বিল্ডিংটা বা জায়গাটা অনেক ছোটখাটো জায়গার মধ্যে অনেক ক্রিয়েটিভ ভাবে সবকিছু সাজানো। রোবট আছে দেখলাম, তারপর আরো অনেক ক্রিয়েটিভ ভাবে অনেক কর্নার সাজানো। তো আমরা যে রুমটা নিছি সেটা আরো ইন্টারেস্টিং। কেন বলছি সেটা রুম রিভিউ একটু পরেই শেয়ার করব, ফুল রুম ট্যুরটা। চলেন প্রথমে দিনটা শুরু করি সকালের ব্রেকফাস্ট দিয়ে। এখানে হচ্ছে বুফে ব্রেকফাস্ট আমাদের রুমের সাথে ইনক্লুডেড। অনেক রকম আইটেম আছে, বাট এগুলো কি চিনিও না, নাম ধামও লেখা নেই, থাকলেও ইংলিশে থাকতো না। আমি আনছি হচ্ছে ফ্রাইড রাইস আর ডিম, মানে ফ্রাইড রাইস আর ফ্রাইড এগই ভরসা এখানে। সাথে হচ্ছে কিছু ভেজিটেবল। ম্যাক্সিমাম খাবারে যে সয়া সসটা ইউজ করে ওটার ঘ্রাণটা আমি আসলে নিতে পারি না, সো এই দুইটাই সেফ খাবার আমার জন্য। কিউট দুটো মিষ্টি নিয়ে আসছি। এত স্পঞ্জি, মার্শমেলোর মতো মনে হচ্ছে। ভাবো না, টেস্টলেস জেলির মতো বাইরে, স্পঞ্জ কেক টাইপ কিছু। এটা মজা। আমি বুঝতেছি না কফি কিভাবে বানাবো, কারণ এই মেশিনে ইংলিশও লেখা নেই, চাইনিজও লেখা নেই, জাস্ট লোগো দাও। এই যে কফি এই দুইটা তো কাছাকাছি। কি বুঝবে এটাতে কি বানাচ্ছে আল্লাহ জানে। ব্ল্যাক কফি ও না মিল্ক কফি। হ্যাঁ, মিল্ক কফি আসতেছে। সুন্দর এক কাপ কফি বানাই দিস। কফি ক্রিমার। ভাই ওদের কফি এত বেশি কড়া, মানে এক্সট্রা ক্রিম আর সুগার কিছু দিয়ে কোনো কাজ হচ্ছে না, অনেক কড়া, চুমুক দিতেই তিতা। সো এবার চলেন একটা ইউনিক রুম ট্যুর দেই। চাইনিজরা যে কত ক্রিয়েটিভ, ছোট একটু জায়গার মধ্যে কত সুন্দর করে সবকিছু ডেকোরেশন করছে সেটাই দেখাচ্ছি। তো এই যে রুমটা হচ্ছে দোতলা, উপরে পরে দেখাচ্ছি, আগে এই স্পেসটুকু দেখাই। আচ্ছা, দোতলা দেখে কি রুমটা খুব বেশি বড় মনে হচ্ছে স্ক্রিনে? বড় কিন্তু না। এই যে এটাকে কি বলে, দেড়তলা বলা যায়, মানে ফুললি দোতলা না, ছোট একটু জায়গার মধ্যেই সব। বাট জায়গা ছোট হলেও যা যা দরকার সবই আছে বলা যায়। যে বসার জন্য একটা সোফা, ভালোই বড় সোফা। তারপর এই পাশে হচ্ছে টি কফি কর্নার, আমাদের জন্য হচ্ছে গ্রিন টি আর 2 বোতল পানি কমপ্লিমেন্টারি দেওয়া। কত সুন্দর করে সাজানো সবকিছু ফুল টুল দিয়ে। এই পাশেও টুল আছে বসার। আর এই পাশে হচ্ছে ওয়াশরুম স্পেস, পুরোটা 3টা পার্ট করা। এদিকে শাওয়ার স্পেস আলাদা। আর এতটুকু আমার খুব কাজে লাগছে, এখানে একদম বরাবর একটা লাইট আছে ভালো। আর হচ্ছে এই যে হেয়ার ড্রায়ার আছে, 4টা টাওয়াল দিছে আমাদের। টয়লেটটা অটোমেটেড হিটেড, বাট চায়নায় কিন্তু একটা প্রবলেম আছে যে টয়লেটের পাশে কোনো হ্যান্ড শাওয়ার থাকে না। আর শাওয়ার স্পেসে টয়লেট্রিজ এনাফ পরিমাণে দেওয়া। এবার হচ্ছে আসে উপরে দেখাই। এই লাইটটা খুব সুন্দর, পেইন্টিংটাও সুন্দর। আর এই যে এটা হচ্ছে মেইনলি আমাদের রুম। হ্যালো, আসো। সবকিছু অরেঞ্জ কালারের, এটাও ম্যাচ করে লাগাইছে। তো মাথার উপর দেখছে স্পেস থিম। রিসেপশনেও ছিল। বেডটা কিন্তু খুবই কমফোর্টেবল, মানে উপর আর কিছু নাই, অনলি বেড। আর পাশে হচ্ছে এই যে চার্জার জিনিসপত্র, রিমোট, এগুলো আছে। এটাও সুন্দর। এই দেখো আমাদের বেডের পাশে মুন, এখানে বসে বসে সে বই পড়তেছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডো থেকে কি ভিউ দেখাও। আসলে এই রুমেরই অংশ, বাট এমন একটা ফিল দিছে যে এটা একটা গার্ডেন ভিউ। এগুলো মনে হয় নকল পাতা। হ্যাঁ নকল। মানে এটা কিন্তু খুবই ছোট জায়গা, বাট দেখতে সুন্দর লাগতেছে এরকম করে বানানো। মানে রুমের জায়গা নিয়ে রুম থেকে একটা উইন্ডো ভিউ ফিল দেওয়ার জন্য এরকম করে ডিজাইন করা। নাইস। আর আমাদের একটা প্রজেক্টর আছে, দেখে এটা প্রথম কোনো হোটেলে আমাদের রুমে প্রজেক্টর পাইছি। জোস না ব্যাপারটা। মিডিয়া কন্টেন্টগুলো ম্যাক্সিমামই চাইনিজ। চায়নার বেজিং এ কিন্তু হোটেল ভাড়া মোটামুটি বেশি বলা যায়। আমাদের এই রুম নিতে পার নাইট কস্ট পড়ছে ব্রেকফাস্ট সহ $42, মানে প্রায় বাংলাদেশি টাকা 5200 টাকার মতো। এটা সুবিধা হচ্ছে লোকেশনটা। এই হোটেল থেকে সাবওয়ে স্টেশন মাত্র 2 মিনিটের দূরত্ব হেঁটে। তো আমরা হোটেল থেকে বের হলে সাবওয়ে স্টেশনটা পেয়ে যাচ্ছে। আর এমনিতে সিটি সেন্টারের দিকে হোটেল ভাড়া অনেক বেশি। তো লোকেশনের জন্যই মেইনলি এটা চুজ করা। বুকিং ডিটেলস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমাদের আজকের মিশন হচ্ছে এক্সপ্লোরিং বেজিং। তো তোমার বেজিং শহরটা কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে, কি বলবো, অনেক বাতাস।
আমি কানটুপি পড়তে হবে একটু গাল দুইটা ঠান্ডা হয়ে গেছে। মানে দিনের বেলায় কোনো রোদ টোদ নাই, ঠান্ডা চিলচিল আরেকটা ওয়েদার। জিনিস, কোনো সাউন্ড নাই, মানে এত যে গাড়ি চলে আশেপাশে কোনো সাউন্ড নাই। এটা কারণ কি জানো? কারণ ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল, মানে ব্যাটারিতে চলে, কোনো শব্দ নাই, শান্ত একটা পরিবেশ, আর কেউ হর্নও বাজায় না। মানে এটা রাজধানী শহর কিন্তু এত নীরব। অনেক ছোট ছোট ই বাইক আছে, ওইগুলোও জোস লাগে দেখতে, কিউট লাগে আর কি। দেখো সবাই রাস্তা পার হচ্ছে, এর মধ্যে আমি একটু রাস্তায় পোজ দিয়ে নিলাম। সুন্দর। এটা একটা স্কোয়ার টাইপ, ক্রস হওয়ার লাইট জ্বলে আছে। জিনিসটা সবাই অনেক মেইনটেইন করে, এই যে পার হওয়ার সিগন্যালটা। এই যে ঠান্ডার মধ্যে বাইকে কি ব্যবস্থা, হাতে যেন ঠান্ডা না লাগে, ব্যাপারটা খুবই কিউট। আর এখানে রাস্তায় সবচেয়ে জোস ব্যাপার হচ্ছে সাইকেলের জন্য ডেজিগনেটেড লেন আছে। তো আমরা যে রোডে আছি এটার নাম হচ্ছে জিনতাই লু। এই জিনতাই লু নামেই পাশে এমআরটি স্টেশন। তো এখান থেকে আজকে আমাদের দিন শুরু করছি। বাতাস উড়ায় নিচ্ছে। এই 8 সেকেন্ড। 8 সেকেন্ড আমাদেরকে পুলিশ ধরবে। রাস্তা পার হওয়ার সময় ব্লক করো তোমরা। কি বলবে কিছু বুঝবো না, কেউ ইংলিশ পারে না, তো টেনশন নাই, ওরা বলবে আমরা হা করে থাকবো, আমরা বাংলা বলা শুরু করবো। হ্যাঁ, ওদের সাথে বাংলাই বলা উচিত, কোনো গ্রিটিংস ইংলিশে করে না। হোটেলে গেলেও ওরা বুঝেও না যে আমরা ওদের ভাষা বুঝি না, নিজেদের ভাষা বলতে থাকে। তো আমরা এখন সাবওয়েতে করে একটা প্লেসে যাব। এটা হচ্ছে জিনতাইলু স্টেশন। এক একটা স্টেশন অনেকগুলো এক্সিট বা এন্ট্রি পয়েন্ট থাকে, যেমন ওই রাস্তার ওই পাশে হচ্ছে বি, আরেক পাশে হচ্ছে ডি, এ, এরকম। আমরা সি দিয়ে এন্ট্রি করব এখন। আর সাবওয়ে বোঝার জন্য ইউজ করতেছি এ ম্যাপ। না, এক স্পট থেকে আরেক স্পট ম্যাপে সিলেক্ট করলে তখন সাবওয়ে রুটটা সুন্দরভাবে দেখা যায়, মানে ইজি, বোঝা যায় সহজে। এই যে কালারিং করা আছে। এখানে আছে, এখানে যাবো। মজার ব্যাপার হচ্ছে আমরা স্টেশনে কোনো টিকিট কাটতেছি না, আলিপে অ্যাপ দিয়ে টিকিট করে নিচ্ছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে মেট্রো রেলেও ব্যাগ চেক করতেছে, সিকিউরিটি চেক অনেক কঠিন। স্টেশনে ঢোকার সময় একবার স্ক্যানারে ব্যাগ চেক করে। কঠিন না, জাস্ট হ্যাঁ ব্যাগ দিয়ে আসতে হয়, তো চেক টাইট করে। না, জাস্ট ব্যাগটা স্লাইড করে দিতে হয়। Riding at 朝阳门，详情请参见车站通告。 এখন আমরা স্টেশন চেঞ্জ করব। স্টেশন কত সুন্দর করে সাজানো। তো আমরা চলে আসছি একটা স্পটে। এখানে একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো আমাদের সাবওয়েতে। ইউনিক এক্সপিরিয়েন্সটা হলো আমরা পুরো কার্ডলেস বা ট্রাভেল করছি, মানে কোনো কার্ড লাগে না, কয়েন লাগে না, কিছুই লাগে না। জাস্ট আলিপে অ্যাপের মধ্যে আমাদের কিউআর কোড স্ক্যান করছি আর মেট্রোতে ঢুকতে পারছি। মানে আলিপে অ্যাপ ইউজ করলে এগুলো ট্রান্সপোর্টেশনগুলো অনেক সোজা হয়ে যায় চায়নাতে। সো এখানে আমরা খুব ইজিলি টিকিট করে নিলাম, মানে বাইরের অটোমেটিক টিকিট কাউন্টার থেকে জাস্ট পাসপোর্ট নাম্বার এন্ট্রি করে আমরা উইচেট দিয়ে পে করে টিকিট করে নিছি। মেশিন থেকে টিকিট বের হয়ে পড়লো, ভালোই সিস্টেম। টিকিট পড়ছে পার পার্সন 34 RMB, মানে প্রায় 600 টাকার মতো। তো আমরা এখন চলে আসছি আমাদের প্রথম স্পটে। এটা হচ্ছে টেম্পল অফ হেভেন। এটা হচ্ছে প্রাচীন যুগের একটা চাইনিজ টেম্পল, এটা দেখতে আসছি। আর এখানকার অনেক ফেমাস একটা স্পট, বুঝাই যাচ্ছে এত ভিড়। মানে দেখতেছিলাম ট্যুর বাসগুলা একটার পর একটা ঢুকতেছে, অনেক ট্যুর গ্রুপ আসছে ঘুরতে। তো এই জায়গার হয়তো অনেক ফেমাস একটা স্পট। আমরা মাত্র ঢুকলাম টিকিট করে, চলো যাই ভিতরের দিকে। আর এখান থেকে সোজা গেলে হল অফ প্রেয়ার, আমরা এখানে যাব। 545 মিটার দূরে, মানে 10 মিনিটের মতো লাগবে। এখানে টিকিট দুই ধরনের ছিল, একটা ছিল শুধু পার্কের টিকিট, আর আমরা যেহেতু টেম্পলটা দেখবো, টেম্পলের কাছে যাবো, এই কারণে টেম্পল ইনক্লুডেড টিকিট নিলাম, কম্বো টিকিট। বাট যদি আপনারা শুধু পার্কে ঘোরাঘুরি করতে চান, পার্কের ছবি তুলতে চান, তাহলে কম প্রাইসে টিকিট পাওয়া যায়। তো আমরা চলে আসছি ফাইনালি হাঁটা শেষ করে প্রথম স্পটে। এই যে সেই টেম্পল, অনেক বড়, ক্যামেরায় ছোট লাগতেছে। আর এত মানুষ, এত ভিড়, আল্লাহ, অনেক ধাক্কাধাক্কি করে ঢোকা লাগছে। এই জায়গাটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চায়না কিন্তু ওদের টুরিস্ট স্পটগুলো র্যাঙ্কিং করে এ মার্কিং দিয়ে, মানে কোনো টুরিস্ট স্পট সিঙ্গেল এ থাকে, কোনোটা ডাবল এ। এটা হলো 5A র্যাঙ্কিং, মানে সবচেয়ে টপ লেভেলের টুরিস্ট স্পট এটা চায়নার। এই কারণে লোকালরা অনেক বেশি গ্যাদার করতেছে এখানে। এখানে চারপাশে সব লোকালই দেখা যাচ্ছে, মানে ফরেনার সহজে খুঁজে পাওয়া যায় না।
অল্প। জায়গাটা বিশাল, মানে এত মানুষ থাকার পরে মনে হচ্ছে ওপেন। এই যে এখান দিয়ে আমরা ঢুকলাম, মানে এন্ট্রি পয়েন্টে এত ভিড়, ধাক্কা ধাক্কি। এই টেম্পলটা হচ্ছে 1420 সালে নির্মাণ করা হয়। এটা মেইনলি প্রেয়ার হল। এখানে মিং আর কুইন ডাইনেস্টির মানুষরা বাম্পার ফসল ফলানোর জন্য স্যাক্রিফাইস করে প্রেয়ার করত। এই কারণে এই জায়গাটা চাইনিজ পিপলদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গাটা এত বিশাল, অনেক মানুষ জমায়েত হতে পারে এখানে। প্লাস দেখতেও সুন্দর, মানে ফটোজেনিক একটা প্লেস আর কি। এই যে আমরা উপরে চলে আসছি এখন। কি দেখো, আমি উপর থেকে টেম্পল না দেখে বেজিং সিটির ভিউ দেখি। দেখো কি সুন্দর বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেই। হ্যাঁ, আর ওই পাশে হচ্ছে পাহাড় দেখা যায়। এত মানুষ চারপাশে, আমি হারাই গেলে কি করবা? তোমার জ্যাকেট খুঁজে বের করবো, সাদা জ্যাকেট। এখানে ম্যাক্সিমাম কালো ড্রেস পরা। হ্যাঁ, ওদের মধ্যে না কালারফুল কম। দেখো এত ভিড়ের মধ্যে সবাই একটু কেমন যেন, তো তোমাকে খুঁজে পেতে সমস্যা হবে না আমার। মানে এত মানুষ অবাক হচ্ছে এই দেশে ঘুরতে এসে। সবাই টুরিস্ট। বেইজিং শহরটা কিন্তু পুরনো টাইপের। এই যে আশেপাশের বিল্ডিং সেরকম মডার্ন না, বাট এই সিটির একটা মডার্ন সাইডও আছে। আমরা হচ্ছে এখন সেই জায়গায় যাব। আমরা এবার যাব হচ্ছে গাড়িতে। ট্যাক্সি কল করছি, ট্যাক্সি না ডিডি অ্যাপে কল করা হয়েছে, দেখি কি গাড়ি আসে। এটা হচ্ছে ওদের একটা পাবলিক বাস স্ট্যান্ড, আর পাবলিক বাসগুলো কত সুন্দর দেখেন। শহরের মধ্যে আমরা এখন 7 কিলোমিটার দূরে আরেকটা জায়গায় যাচ্ছি। মানে ওটা যাইতে আমাদের খরচ পড়লো প্রায় 20 RMB মতো, মানে 350 টাকার মতো। আপনারা যদি বাজেট ট্যুরে আসেন তাহলে সাবওয়ে হচ্ছে বেস্ট অপশন, আর এমনিতেও ট্যাক্সি বা ডিডি ফেয়ারও রিজনেবল। এবার সাবওয়েতে না গিয়ে ভালো হয়েছে, রোডগুলো দেখতেছি, এই শহরের রাস্তাঘাট বিল্ডিং সব দেখতেছি। সাবওয়েতে গেলে আবার এসব দেখা যায় না। ওয়াও, এই বিল্ডিংটা কি পিঙ্ক কালার নাকি? না, কপার কালার। কপার কালার গ্লাস, কিন্তু পিঙ্কিশ লাগতেছে। আমরা চলে আসছি, মনে হচ্ছে আরেক দেশে চলে আসছি। ওই আইকনিক বিল্ডিংটা একদম সামনে এসে নামছি। আমরা এখন চায়না বিজনেস ডিস্ট্রিক্টে আসছি, সিবিডি বলে, ডাউনটাউন আর কি। সব বড় বড় বিল্ডিং, অফিস, আমাদের গুলশানের মতো আর কি। রিচ এরিয়া, এক একটা বিল্ডিং পুরাই মারাত্মক, অনেক মডার্ন। এই যে এখানে আসছি চায়না ওয়ার্ল্ড মলের সামনে। বেইজিং শহর কিরকম লাগতেছে এখন বলো? এখন আধুনিক লাগছে, পুরো অন্যরকম আর একটা পয়েন্ট অফ ভিউ আর কি। আরেক দেশে আসছি, হ্যাঁ এরকম লাগতেছে। অনেক সুন্দর বিল্ডিং গুলো, এক একটা এক এক রকম। এখানে ওটার উপরে দেখো, ছাদের উপর আবার কি করছে। আমার পিছনে যে আকাশ ছোঁয়া যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চায়না জুন টাওয়ার। ওইটা হচ্ছে 101 তলা উঁচু, আবার বেসমেন্টে 8টা ফ্লোর, মানে টোটাল 109 তলা। আজব শেপের যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে সিসিটিভি হেডকোয়ার্টার। এটাকে অনেকটা প্যান্ট শেপের বিল্ডিংও বলে, মানে দ্য বিগ প্যান্টস নামে পরিচিত এই বিল্ডিংটা। এখান থেকে সব মনিটরিং করে আমরা কি করতেছি, এখনো মনে আমাদেরকে দেখতেছে কেউ। বলবে চায়না এসে ব্লগ করতেছো তোমরা? হ্যাঁ। এখানে কিন্তু অনেক সিকিউরিটি, পুলিশরা চারপাশ থেকে তাকায় আমাদের মাঝে থাকে। মাঝে ভয় লাগে কিছু জায়গায় ক্যামেরা অন করতে। আর একটু রোবোটিক তো, ওদের মুখে কোনো এক্সপ্রেশন নাই, স্টিল হয়ে দাঁড়ায় থাকে, শুধু তাকায় থাকে। এই চায়না ওয়ার্ল্ড মলটা হচ্ছে বেইজিং এর সবচেয়ে লাক্সারিয়াস একটা শপিং কমপ্লেক্স, যেটার ভিতরে হচ্ছে বিশ্ববিখ্যাত সব ব্র্যান্ডের দোকান, আরো অনেক কিছু আছে। আমরা ঘুরে ঘুরে এখন দেখব। এখানে আমাদের উল্টা এক্সপেরিয়েন্স হচ্ছে, বাইরে অনেক ঠান্ডা বাতাস ছিল, আমার গলা ধরে গেছে এত ঠান্ডা বাতাস। আর মলের ভিতরে ঢুকে ওয়ার্ম লাগতেছে, এখন ভাল লাগতেছে, মনে হচ্ছে বাচ্চি। আর আমাদের দেশে তো মানে এসির মধ্যে ঢুকলে ভাল লাগে, এখানে উল্টা হচ্ছে আজকে। এখন 13 ডিগ্রি চলতেছে, মানে ওদের ব্যাপারটা কি, বাইরে অনেক ঠান্ডা কিন্তু ভিতরে বলতে সাবওয়ে তো এসি কম চলে, আবার মলেও এসি কম চলে। আমার মলে ঢুকে ভাল লাগতেছে ভাই।
আমরা এখন মেইনলি খাবার খুঁজতেছি, আমার অনেক খিদা লাগছে। তুই খাওয়া? আগে একটা উপরে টেরেস আছে, ওখানে চলো ভালো ভিউ পাওয়া যাবে। আগে খাওয়া ভিউ পরে খাওয়া, খুঁজতেছি। আগে ভিউ খাওয়া। কিন্তু এই যে ফুড কোর্ট এখানে উপরে চলো, লেভেল 6 ফুড কোর্টে অনেক রেস্টুরেন্টই দেখলাম, কি খাবো জানি না, দেখি কি পাই। ওয়াও, হোয়াট এ ভিউ। আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে চায়না ওয়ার্ল্ড মল। এটা মেইনলি চায়না ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের একটা পার্ট, যেটাকে মডার্ন বেইজিং এর আইকন বলা যায়। এখানে আসলেই আপনি এই যে বেইজিং এর একদম মডার্ন বিল্ডিং গুলো দেখতে পাবেন, একদমই অন্যরকম একটা ভাইব। এই জায়গাটা অনেক ফিউচারিস্টিক, মানে একটা মেইন রোডের দুই পাশ ধরে অনেক লম্বা বড় বড় বিল্ডিং। আমরা হচ্ছে একদিনে বেইজিং এর দুই রকম রূপ দেখলাম। ওই জায়গায় গিয়ে পুরো ট্রেডিশনাল একটা ফিল আসতেছিল, ওটা অনেকটা শহরের সাইডের দিকে ছিল। এদিকে পুরো সিটি ভাইব। এত জ্যাম। আজকে আমাদের যেরকম থার্সডে নাইট করি, ওদের আজকে ফ্রাইডে নাইট, মানে কালকে ওদের সবার সরকারি বন্ধ, এই কারণে এত ট্রাফিক। এই জায়গাটা হচ্ছে সানসেট টাইমের আগে আগে আসলে ভালো ভিউ পাওয়া যাবে, কারণ হচ্ছে এই বিল্ডিং এর মধ্যে সূর্যের আলোটা পড়ে, তখন হচ্ছে দেখতে সুন্দর লাগে, একদম চকচক করে। বিল্ডিং এর যতটুকুর মধ্যে আলো পড়তেছে এতটুকু কিন্তু সুন্দর লাগতেছে লাইটে। সবগুলোই গ্লাসের বিল্ডিং, তো এই কারণে আলোটা রিফ্লেক্ট করে। ইন্টারেস্টিং ব্যাপার, চায়নার জাতীয় পশু, তার পাশে আমাদের জাতীয় পশু। চায়নায় আসলে কিন্তু জায়গায় জায়গায় মানে শপিং মল, মেট্রো রেল, সব জায়গায় আপনারা পান্ডা দেখতে পারবেন। এই স্পটটার নাম হচ্ছে চায়না ওয়ার্ল্ড টেরেস। এক পাশে অনেক বাগান আর উল্টা পাশে হচ্ছে সিটি ভিউ। ভিউটা সুন্দর, এখানে অনেক মানুষই আসে। বিকাল টাইমে আসলে আপনাদের এখানে ভালো লাগবে। কোনটা যে নিব কিছুই বুঝতেছি না, যদিও ইংলিশ নাম লেখা আছে দেখা যাচ্ছে এখানে। এই পাশে সব মোমো আইটেম, এখান থেকে একটা নিতে পারি। আর এই দিকের এগুলো কেমন হবে বোঝা যাচ্ছে না, কারণ একবার স্মেল নিয়ে যদি খাওয়া না যায় পুরো টাকাটা নষ্ট হবে। এই যে এটা একটা স্যুপ আছে, শ্রিম্প স্যুপ, এটা নেই। এখন হচ্ছে আমরা মোমো আর স্যুপ খাবো, দুইটাই শ্রিম্প ফ্লেভারের। নিহাও। এই যে আমরা বসার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ওয়েলকাম পানি দিচ্ছে। ম্যাচিং হয়েছে পানির গ্লাস আর তোমার গেঞ্জি। এটা পানি না, এটা লেবু পানি, মানে ওয়ার্ম লেবু পানি, হালকা গরম। এই যে জগের নিচে লেবু দেয়া, আর আমরা আসার পর হচ্ছে হালকা গরম লেবু পানি দিল। এটা কিন্তু একটা হেলদি প্র্যাকটিস, ভালো। ওদের পেমেন্ট সিস্টেমটা খুবই ইজি, ক্যাশও লাগে না, কার্ডও লাগে না, জাস্ট স্ক্যান করলে আর পেমেন্ট হয়ে গেল। মানে এতদিন যে আমরা 3-4 দিন ধরে আসি চায়নাতে, আমাদের কোনো ক্যাশ ইউজ করা লাগে না। আমি ঢাকা থেকে কিছু ক্যাশ নিয়ে আসছিলাম, বাট ওইগুলো এখনো খরচ করার দরকারই পড়ে না, সব জায়গায় উইচ্যাট বা আলিপে থাকে। এই হচ্ছে আমাদের খাবার রেডি, গরম গরম, দেখে কি মজা লাগতেছে। এই যে শ্রিম্প ডাম্পলিংস, আর এইটা হচ্ছে তোফু। তোফুটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে। আমাদের শ্রিম্পের এই স্যুপটা দেখে লোভ লাগতেছে। শুধু এই স্যুপটা খেতে অনেক মজা হবে, এটা দেখে বোঝা যাচ্ছে। লোভ সবাই সুন্দর ঘ্রাণ আসতেছে, সেই সেই সেই। সয়া সসের সাথে চিলি মিশাই নিয়ে আসছি, আর উপরে কিছু অনিয়ন পাতা ছিটাই দিছি। সসের সিস্টেম আলাদা, নিজের পছন্দ মতো নিয়ে আসছে। কয়েক রকমের অপশন ছিল, আমি চুজ করে ভালোটাই নিয়ে আসছি। ও রে, চায়নায় এসে চাইনিজ স্টাইলে খাবার দাবার খাচ্ছে। ওরে, আসলে অনেক মজা। সো গুড। মনে হচ্ছে সারাদিন এত ঘোরাঘুরি পরে খাবারগুলো আমাদের দরকার ছিল। অনেক মজা খাবারগুলো। এই যে বন্ধুরা, আমিও চপস্টিক শিখে গেছি। চায়নায় এসে চাইনিজ কালচার একটু শিখতে তো হবেই। ফেলে দিও না, সাবধানে, সসটা মিশাই নাই, আগাই দিচ্ছি। মানে ঝাল না বেশি, বাট একটা ঝাঁজ আছে। খাওয়ার পর আমার একটা কাশি এসে গেছে ঝাঁজে। মজা আছে। আর পারতেছো না? ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে তারপর তুমি চাইনিজ খেতে পারবা। থাক ভাই, আমার এত কষ্ট করে খাওয়ার দরকার কি? ওদের বাটিগুলো আমার খুব পছন্দ হয়েছে, মন চাচ্ছে এরকম একটা সেট কিনতে বাসায়। তোফু কিন্তু চায়নায় আবিষ্কার হয়েছে, জানতা? তোমার থেকে এখন জানলাম। চায়নার অনেক ফেমাস একটা খাবার, অনেকভাবে তোফু ওরা খায়। আমরা যেটা নিচ্ছি এটা হচ্ছে শ্রিম্প স্যুপের সাথে তোফু। এটা অনেক মজা, এত মজা হবে এক্সপেক্ট করিনি। তুমি কি হচ্ছে চাইনিজ টেস্ট হবে? না, হ্যাঁ, ওদের মাঝে মাঝে ভাল লাগে না, কিছু রেস্টুরেন্টের পাশ দিয়ে গেলে স্মেল নিতেই ভাল লাগে না। তোফুতে আসলে ওরকম কোনো টেস্ট মনে হচ্ছে না, থাকে না, মানে এটার টেস্টই আসতেছে বেশি। স্যুপটা মজা।
তো আমরা এখন চলে আসছি আরেকটা সুন্দর জায়গায়, মেইন রিজন হচ্ছে আমরা এই ট্রাম দেখতে আসছি। আর এসেই আমরা এটাতে পেয়ে গেছি, আমরা লাকি। অনেক সুন্দর, অনেক লাইটিং, তো এই জায়গাটা অনেক জমজমাট। ভালোই জমজমাট, মানে মানুষজন হাঁটতেছে, দুই পাশে দোকান খোলা, মানে পুরো ওয়াকিং স্ট্রিট, কোনো গাড়ি নাই। আর এই ট্রামের জন্য রাস্তা করা, রেল লাইনের মতো লাইন করা রাস্তার উপর। একটু পর চালু হবে মনে হয়। অনেক মানুষ হাঁটতেছে, দুই পাশে দোকান, ভালোই জায়গাটা। মানে এই জায়গায় এসে আমার খুবই ভালো লাগতেছে। এখানে হয়তো দিনেও আসা যায়, বাট আমার মনে হয় রাতে আসলে বেস্ট হবে। মানে চারপাশের লাইটিং গুলো এত সুন্দর, মন ভালো হয়ে গেছে এসে। এখানে স্টার্টিং একটা গেটের মতো, এখান থেকে ওয়াকওয়ে স্টার্ট। এই জায়গাটার নাম হচ্ছে কিয়ানম্যান স্ট্রিট। নামগুলো একটু কঠিন, বাট নামগুলো যেসব জায়গায় গেছি আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি। ভাই আমার হাত দুইটা জমে যাচ্ছে, মানে কান টুপি আনছি, কানে পরবো নাকি হাতে পরবো বুঝতেছি না, এত ঠান্ডা। চায়নায় 1950-60 সালের দিকে এই ট্রামগুলো মানুষ চলাচলের জন্য ইউজ করতো, বাট এগুলো এত পুরানো না। এগুলো হচ্ছে 2008 সাল থেকে রেপ্লিকা হিসেবে চালু আছে। এই রাস্তা ধরেই খালি চলে। বেইজিং এর সেন্ট্রালে পুরানো এই ঐতিহ্যটা ধরে রাখতেছে আর কি। আর এই জায়গাটা ট্যুরিস্টদের পছন্দের জায়গা, কারণ বেইজিং এর এই জায়গাটায় এসে ফরেনার ট্যুরিস্ট আমরা সবচেয়ে বেশি পাইছি। এখানে ভিআর গেম খেলতেছে, উপরে স্ক্রিনে দেখা যাচ্ছে প্লেয়ার লাফ দিচ্ছে বিল্ডিং থেকে। ওকে ফিল দিচ্ছে লাভ দেওয়ার জাস্ট। এই যে ট্রাম যাচ্ছে, ট্রাম চলে যাচ্ছে, আমরা যাচ্ছি এর সাথে। দেখছো আমরা আরেকটু পরে আসলে পাইতাম না। হ্যাঁ, বাই। সুন্দর ছিল জিনিসটা, হর্ন বাজায় বাজায় যাচ্ছে, ভালোই লাগতেছে। বাট খুবই স্লো। ওর থেকে আমি দৌড়াইলে তাড়াতাড়ি না, যাই। মানুষ আছে না রাস্তায়, কেউ যদি না বুঝে ট্রামের নিচে পড়ে যায়, এই কারণে আস্তে আস্তে যাচ্ছে। এই যে দেখো পান্ডা টুপি, কিউট না? এটা তোমার হচ্ছে আসল পান্ডাই। পান্ডা হয়ে গেছি। কেমন লাগতেছে আমাকে পান্ডা? কিউট লাগতেছে, বাট অনেক বড়। সিলভিয়া পান্ডা। কমই তো চাইছিল না। এই দুইটা নিলাম, গ্রেট ওয়াল আঁকা। 收款成功20元。您戒指梳子无法纯手。সো এটা যেমন একটা ওয়াকিং স্ট্রিট, এরকম ওয়াকিং স্ট্রিট আরো একটা আছে, ওইটা হচ্ছে ওয়াং ফুজিং। ওটাতে আমরা গতকাল রাতে গেছিলাম। ওখানে ক্লক টাওয়ার ছিল, খাওয়া দাওয়ার ভালো জায়গা ছিল, আর শপিং মলও ছিল, আর সাবওয়ের সাথে কানেক্টেডও ছিল। মানে ওই জায়গাটা অ্যাক্সেস করা সোজা। আর এখানে আসতে আমাদের সাবওয়ে থেকে একটু বেশি হাঁটা লাগছে। এই জায়গাটা জমজমাট বেশি মনে হচ্ছে, কারণ এখানে একটা ট্রাম ছিল। ফাইনালি আমি চা পাইছি। আধা ঘন্টা ধরে চা খুঁজতেছিলাম যে এরকম ওয়েদারে গরম চা কফি লাগবে, কিচ্ছু পাই না কোথাও, না চা না কফি, কিচ্ছু পাই না। ও গরম দিছে, থ্যাংক ইউ। গরম ধরেই ভাল লাগতেছে। এরকম ঠান্ডা পরিবেশে আমার গলা ভেঙে গেছে, কোথাও চা কফি পাচ্ছিলাম না, কতক্ষণ যে খুঁজছি। উল্টা পাল্টা কি যেন টি বেচে অনেক রাস্তায়। গরম, অনেক ভাল লাগছে আমার, অনেক ভাল লাগছে। এটা দিয়ে না বেশি গরম টানা যায় না, অনেক গরম, খুব ভাল লাগছে। তো আপনারা চা খুঁজলে এই লোগো খুঁজবেন, তাহলে চা পেয়ে যাবেন। এটা হচ্ছে গেট দিয়ে, মেইন গেটটা দিয়ে ঢুকে বাম পাশে। ওহ, কি বাতাস! পিছনের পতাকাগুলো উড়া দেখে বোঝা যাচ্ছে, ঠান্ডা বাতাস।